সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর নাম দেখে তো বুঝতেই পারতেছেন, খোমেনির প্রেতাত্মা ওয়াশিংটনকে তছনছ করে দিচ্ছে। আসলে কি তাই? দুঃখজনক। আমার ভিডিওতে একজন কমেন্টস করছে, আপনি দেশের খবর জানেন, দেখেন না। দেশের খবর তো দেখতে গেলে তো ওগুলো তো সামনে আসেই, যে ওই রাস্তাঘাটেও শোনা যায় দেশের খবর। দেশের কি ভালো খবর আছে আমি জানি না, আমার কাছে খুব কষ্ট লাগে অ্যাকচুয়ালি। এই যে কয়েকটা ঘটনা সাইমultaneously, এই যে নরসিংদীতে, পাবনাতে, চট্টগ্রামের সীতাকুণ্ডে, ইকো পার্কে, আবার বলে উত্তরা সিটি কর্পোরেশনের ১২০০ কোটি টাকা হয়ে গেছে, ৩৬ কোটি টাকা। এই বলে কি লেখাপড়া, মেট্রিক পাস গুলো গভর্নর না প্রশাসক নিয়োগ দিছে। সো আসে খবরাখবর, তো এগুলো আসে। ওইটা মানি না, ওইখানে হাইকোর্টে জুলাই কেন অবৈধ ঘোষণা করা হবে না। তো জুলাই অবৈধ ঘোষণা করলে তো সব সরকার মরকার, নির্বাচন নির্বাচন সব কিছুই তো অবৈধ হয়ে যায়। আমি এই দেশের কোনো তাল বুঝি না আমি। আর বুঝি না বলে আমি গজব একটার পর একটা, একটার পর একটা আসতেই আছে গজব ছাড়া। ওই দিন বিমানের ওই বাসার মেয়েটাকে কি করলো, প্রতিনিয়ত অযাচিত, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর এই মিডিয়ায় আসে। কয়টাই বা আসে আর কয়টা পিছনে থাকে। একটা ওই দিন বলতেছে যে একজন ওই চিফ প্রসিকিউটর যে নতুন সরকার আসলে তার বদলাবে, এটাই স্বাভাবিক। এটা আসলে কি করে স্বাভাবিক হয়? যারা প্রশাসনে চাকরি করে যে সমস্ত লোকজন, সবই তো আমার আমার জুনিয়র, কারণ আমরা তো রিটায়ার করছি আরো ১০-১৫ বছর আগে। আমার বন্ধু বান্ধব ফুল সচিব হয়ে রিটায়ার করছে, ব্রিগেডিয়ার জেনারেল। আমি বলছি, আমিও আর্মিতে আইসিএসবি দিতে এসে ফিরে গেছি। আমাদের জুনিয়র ছেলে পেলেগুলো ফুল সেক্রেটারি হয়ে, সিনিয়র সেক্রেটারি হয়ে রিটায়ার করছে আরো ১০ বছর আগে, ১৫ বছর আগে। সো এখন যারা আসছে, ভালো ছেলেপেলে যারা, লোকজন যারা যেখানে আছে, তাদেরকেও সরাতে হবে। নিরপেক্ষ লোক কি নাই? ভালো মানুষ কি একটাও নাই প্রশাসনে? সব দলীয়করণ করতে হবে? কি ঘোড়ার আন্ডাটা তোমার উপহার দেবে? ঠিক না। ওই যে একটা ভবন ছিল বনানীতে, আমি বহুদিন গেছি সেই ভবনের সামনে, আমি ভিতরে ঢুকি নাই। আবার কি সেই ভবন কালচার চালু হতে যাচ্ছে? আমি জানি না বাবা। এই দায় তো আমাকে বলতেছে ওই ছেলেটা, একজন আমার ভিডিও দেখে বলতেছে, আপনি দেশের খবর দেখেন না। আমি যে দেখি না তা না, না দেখলেও এগুলো কানে আইসে যায়। এগুলো ওই যে কান টানলে মাথা আসে, সেরকম অবস্থা হয় এগুলো। চোখে পড়ে। আর আসলে তো ভালো কোনো খবর নাই। সবচেয়ে আমার যেটা খারাপ লাগে সেটা হলো যে চোখের সামনে তো আমি দেখলাম এই ছেলে পেলে, হাজার হাজার ছেলে মেয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান মাল হাত পা দিয়ে পঙ্গু হয়ে এই ১৭ বছর জেলখাটা মানুষগুলোকে মুক্ত করলো। অত্যন্ত দুঃখজনক। তারা সেই জিনিসটার দায় অস্বীকার করে। তো আমি আর এই দেশের খবরের কথা কি বলবো? আর ওই যে স্বাধীনতা যুদ্ধের পরে শুরুতেই যখন বলছিল যে আমি তো পাইছি, সবাই পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ৭০০ মানুষ, ৭ কোটি মানুষ, ৮ কোটি কম্বল আসছে। একটা আমার কম্বলটাই আমি পাই নাই। তো আমি কি দেখবো আর কি মন্তব্য করব এই রাষ্ট্র সম্পর্কে? আমার তো চোখের সামনেই সবকিছু হচ্ছে। বলছি ভিক্ষা করার মানুষ পায় না, আর আমি বলছি ৫০ গজের ভিতরে ৫০ জন ভিক্ষুক এখন আরো দিন দিন বাড়তেছে। ওরা কি শখের বসে রাস্তায় আসা হাত পাতে আমার কাছে বা অন্য লোকদের কাছে, বাবা ২টা টাকা দেন? তাদের চেহারা সুরাত বেশভূষা দেখলে কি কিচ্ছু বোঝা যায় না? আর তারা বলে ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। এইটা যদি হয় একটা দেশ, এইরকম যদি হয় শাসক, এই যদি হয় সমাজপতি, এরা যদি হয় দেশের দায়িত্ববান পদে থাকে, রাষ্ট্র চালায়, তাহলে সেটা গজবের রাষ্ট্র ছাড়া আর কিসের রাষ্ট্র আমি বলবো? যাই হোক, গজবের রাষ্ট্র পৃথিবীটাই একটা গজবের পৃথিবীতে পরিণত হয়েছে আমার দৃষ্টিতে। আমি বলছি যে ওইখানে যে আমি সিএনএন, আল জাজিরা, বিবিসি, এনবিসি যা যা আছে মোটামুটি ওগুলো দেখি, কারণ ক্রস না দেখলে তো বোঝা যায় না যে আসলে ঘটনাটা কি হচ্ছে। কিন্তু একটা মিডিয়াও ঠিক কথা বলে না। যেগুলো আমেরিকাপন্থী, ওই সরি ইসরায়েলপন্থী,
সেগুলো একদম ইরানকে ধুয়ে দেয়। মানে ইরান তো এখন মর অবস্থা। ইরান তো শেষের পর্যায়ে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। ওই যে পাহলভি রেজা একটা, ওইটা আইসা পড়তেছে, এগুলো তোমরা এখন স্বাধীন, তোমরা এখন স্বর্গে চলে যাবা, মঙ্গল গ্রহে পাঠাই দেবো তোমাদেরকে। আবার যদি ইরানি যারা আছে, এই ইরানের যারা মোটামুটি যাদের প্রতি সিম্পেথি আছে, যেমন ধরেন আল জাজিরা, আমি একটা নামই বললাম, ওরা আবার ঠিক ওইভাবে বলে না। ওরা অনেকটা নিরপেক্ষ বলে, বা এর এলাকার মিডল ইস্টের বিষয় নিয়ে কথা বলে, উদ্বেগ জানায়। উম, ইরানের একেবারে যে ব্লাইন্ডলি পক্ষ দেয় না। আবার ইরানি কিছু লোকজন আছে যাদেরকে ওখানে নিয়ে যায় বিভিন্ন মিডিয়া কথা বলার জন্য, যেটা হয় না ওরকম আর কি। সো তারা ইরানের পক্ষেই কথা বলে। আমি এই যাবৎ যা দেখতেছি তাতে ইরান তো, আজকে দেখলাম একজন যে আমেরিকার চ্যানেলেই বলতেছে, খোররাম শাহ মিসাইল, সে অত্যন্ত ভয়ঙ্কর, 1 টন তার ওয়ারহেড বহন করতে পারে, সেটা সে ছুড়েছে তেল আবিবের অবস্থা খুবই খারাপ। আসলে তো তেল আবিবের অবস্থা খারাপ হবে, এটা খুব স্বাভাবিক। কারণ কি, ইরান একটা বড় দেশ, 17 লক্ষ বর্গ কিলোমিটার, 10 কোটি লোক। সেই তুলনায় একটা যতই শক্তিশালী হোক, যদি পরমাণু বোমা হামলা করে ইরানে, সেটা ভিন্ন কথা। তখন কি হবে না না হবে সেটা তখন দেখা যাবে। জাপানকেও তো পরমাণু বোমা ফেলেছিল। তো এই তো পরমাণু পরমাণু বোমা ফেললে ইরান কি আঙ্গুল চুষবে? এই জাত কি আঙ্গুল চুষার জাত? যাই হোক, সো ইরান তো একটা ছোট্ট দেশ, সেখানে যদি হাজার হাজার মিসাইল ছোড়ে, তো তাদের তো অস্তিত্বের প্রশ্নে আমার তো মনে হয় আর 5, 7, 10 দিন গেলে ওই আগের 12 দিনের যুদ্ধের মতন তখন আবার হাতে পায়ে ধরবে যে না, থামাও থামাও বাবা, তুমি এখন থামাও। কিন্তু ইরান বোধহয় এইবার আর থামবে না। আমার যেটা দিব্য জ্ঞান বলতেছে, আমার সাধারণ জ্ঞান যেটা বলতেছে আর কি। তো যেটা বলতে আসছিলাম যে ইরানের খোমেনির প্রেতাত্মা ওয়াশিংটনে এখন হামলা করতেছে, ভৌতিক হামলা আর কি। আপনারা যারা হরর ছবি দেখেন নাই, হরর মানে কি দেখেন, ইসলামে জিন ইনসান দুইটা জাতিতে বিশ্বাস করে। মানুষ যেমন চুরি ডাকাতি রাহাজানি করে, জিনের ভিতরেও এরকম খারাপ। আমার সাথে একটা জিন ছিল। আমি বলছি তো, আমার সমস্যা ছিল শারীরিক সমস্যা, প্লাস আমার রাতে বেরাতে হাঁটলে আমার মনে হতো যেন somebody is following me। এটা আমাদের আমরা যারা মুসলমান, আমরা ইসলামে বিশ্বাস করি। ওই জিন মসজিদ আছে একটা মক্কার পাশে, সেখানে আমি নামাজও পড়ছি। আর অহরহই ওই জিন, আমি বহুবার বলছি যে অহরহ জিনে তাল গাছের মাথায় মায়াগো উঠায় রাখে, মানুষকে উঠায় রাখে। কোথা থেকে কিভাবে ওঠে, ওই বাঁশের যে সমস্ত জায়গায় ওঠে, ওখানে তো ওটা সম্ভব না। তো জিন অ্যান্ড ইনসান আছে, ওরা খারাপ, খারাপও আছে ওদের ভিতরে। আমি একটা জীবনের বাস্তব গল্পের কথা বলি। ওই যে আমাকে জিন ডাকছিল, কাজে লাগবে আপনাদের হয়তো, বা আমি মিথ্যা কথা বলতেছি না, 1%ও মিথ্যা কথা বলতেছি না। আমার আমার একটা ফ্রেন্ডলি বড় ভাই, দিলু ভাই, সে কৃষি বিভাগে চাকরি করতো, মারা গেছেন উনি। পাইজ্ঞা সাইজ ছিল। তো আমি 1-2 বার গেছি। আমার ঘোরার খুব ইচ্ছা, যেখানেই সুযোগ পাইছি আমি জীবনে গেছি আর কি। যাই হোক, দেশে এবং বিদেশে। সো ওইখানে উম, একজন হেড ক্লার্ক ছিল। ওই গ্রামের তো তখন মফস্বল, এটা ধরেন স্বাধীনতা যুদ্ধের আগে বা পরে, সম্ভবত এটা আগে। যাই হোক, হ্যাঁ আগে, স্বাধীনতা যুদ্ধের আগে। তো না, স্বাধীনতা যুদ্ধের পরে, সরি, স্বাধীনতা যুদ্ধের পরে, ইমিডিয়েট পরে। তো সেখানে ওই ওই হেড ক্লার্ককে আমি চিনি, দেখছি একই জায়গায় থাকে তো, অফিসের একটা কম্পাউন্ডেই থাকতো। তো তাস টাস খেলতো, এমনিতে বিড়ি সিগারেটও খেত। তো একবার গিয়ে দেখি যে না, সে নামাজ পড়ে, বরং এই দেলোয়ার সাহেব বা অন্য অন্য যারা আছে তাদেরকেও নামাজ পড়তে ডাকে। তা আমি বললাম যে দিলু ভাই, ঘটনা কি? ভালো হয়ে গেছে, ভণ্ডামি ছেড়ে দিছে? দুষ্টামি করে ভণ্ডামি বলি, ভণ্ড ছিল না কখনই। যাই হোক, তাস টাস খেলতো আর কি, সবাই খেলে, আমিও খেলছি জীবনে অনেক তাস। তো বলতেছে যে না, সে এই এলাকায় কাছাকাছি এই 1-2 কিলোমিটার গ্রামে একটা লোককে জিন ডাকে, সে সেখানে যায় এবং ওই জিনদেরকে সে বাবা মা ডেকেছে, এবং জিনরা তাদের যে আস্তানা, তারা যেখানে থাকে সেখানে নিয়েও গেছে। এবং সে তাস টাস খেলে না, বিড়ি সিগারেটও খায় না, ওখানে রেগুলার আসা যাওয়া করে। তা আমি বললাম, আমার যে এই পেটে দীর্ঘদিনের সমস্যা, সে জানে আমার পেটের সমস্যা,
অনেকবার টয়লেটে যেতে হবে। তো আমার জন্য একটু বলেন না কিছু করার জন্য। তো বলতেছে, আচ্ছা ওইটা তো হলো থাকার জায়গা আর অফিস, তো হচ্ছে অফিসে গিয়ে আমি আলাপ করব, বলবো। তো বলছে, পরে বলছে যে আমি কালকে জানাবো, মানে ওই সন্ধ্যায় যাবে ওখানে, একটা অনুমতি বা কিছু লাগে এরকম একটা, যেটা বলছে আমাকে যেটা। পরের দিন বলতেছে, হ্যাঁ যাওয়ার অনুমতি আছে, আমরা রাত্রে যাব সন্ধ্যার পরে, অফিস টফিস 8টা 9টার দিকে। তো ও বলছে কিছু একটা একটা সম্মানী কিছু নিয়ে যেতে হয় আর কি, মিষ্টি কলা টলা, বা অবশ্য পাইক গেছে, ছোট একটা থানা তখন। আহ, যা পাইছি মিষ্টি কলা বলে নিয়ে গেছিলাম আর কি। যেতে যেতে আমাদের 9টা 10টা বাজছে। তো ওই আমার জন্য ওই জিন ডাকছে, আমি একদম ভয় পেয়ে গেছিলাম, কাঁপতেছিলাম দোস্তের মতন। একটা উঁচু ভিটির মতন আছে, সেখানে ওই ভদ্রলোক বসে, ওখানে টেবিল চেয়ার দেওয়া আছে, উনি নিচে বসেন যায় নামাজের মতন একটা ইয়েতে, আর ওই টেবিল চেয়ার দেওয়া আছে ওই জিন টিনদের জন্য। আর আমরা বসছি নিচে, নিচে মানে ঘরটার একটা পোর্শন উঁচু, ওই প্ল্যাটফর্ম থাকে না অনেক জায়গায়, কলেজে স্কুলে ওই টিচারদের যেখানে পড়া, ওরকম আর কি, একটা সাইড উঁচু, ওইখানে উনি বসে, আর ওখানে টেবিল চেয়ারও দেওয়া আছে। আর আমি ওই ভদ্রলোক আমার ভাই আমরা নিচে বসছি। তো সেই যাই হোক, একটা খারাপ জিন এসে আমাকে একদম ঘায়, আমার মনে হচ্ছে যে না, আমাকে গলায় হাত দিছে, আমাকে ধরতে চাচ্ছে, আমাকে বলতেছে আমার রক্ত চাই, ইত্যাদি ইত্যাদি খুব। তারপরে ওকে আবার সাহায্য করছে, যাই হোক। তো এই যে জিন, হরর ছবি কেন বললাম, আপনারা দেখবেন হরর ছবি আমেরিকাতে মানুষ বাস্তব অভিজ্ঞতা দিচ্ছে, বাংলাদেশেও ইদানিং শুরু হয়েছে এটা, অনেকে সাক্ষাৎকার দিচ্ছে, কি দেখছে কি হয়েছিল ইত্যাদি। তাই আমি দেখি তো এগুলো আসে চোখের সামনে, এগুলো আসে পরে যখন তখন দেখি, দেখতে তার কোনো দোষ নেই। আর আমেরিকায় আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়। আমেরিকায় তো অনেক বড় বড় খাকি হাজার হাজার লক্ষ কোটি বিঘা জমি, বন জঙ্গল বেরেন খালি পড়ে আছে। ওই ব্রাজিলও একই অবস্থা। তো জিনদের তো আস্তানা অবশ্যই আছে। এই ঢাকা শহরে নাকি জিনরা মিষ্টি কিনতে আসে। যাই হোক, জিন আর ইনসান দুটি জাতি। তো এইটা এখন যদি আহ, খোমেনির প্রেতাত্মা ওয়াশিংটনে যায় যদি এখন হামলা করে টরে, করলেও তো করতে পারে। কেন এটা বলতেছি, অত্যন্ত দুঃখজনক, ওদের কংগ্রেসে এই ইরান ইউএসএ যুদ্ধ বা ইরান যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ নিয়ে হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, কংগ্রেশনাল ওটাকে ইন্টার ইন্টারভিউ, এটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক, ওখানেও তো বিরোধী দল আছে। তো সেইখানে একটা নৌবাহিনীতে চাকরি করত একজন মানুষ, সে আবার ইলেকশনও করবে, সে ওইখানে ওই রুমে ঢুকছে। অনেক দর্শক তো ওখানে যায় তো ওই শুনানি শোনার জন্য, কংগ্রেশনাল হিয়ারিং শোনার জন্য। ওখানে জাজ টাজ থাকে বা সিনেটের সদস্য টদস্য থাকে, কমিটির সভাপতি থাকে, এই যুদ্ধের উপর কমিটি আছে, উপকমিটি এরকম। সে শাউট করতেছিল যে এই যুদ্ধ বন্ধ করো, এটা আমাদের যুদ্ধ না, মানে যুদ্ধের বিরুদ্ধে কথা বলতেছিল, প্রোটেস্ট করতেছিল। আর সেই লোকটাকে পুলিশের টানা হেসরা করে বের করে দিচ্ছে। তো ওই লোকটাও নেভির লোক, তো শক্তিশালী লোক, সে যাইবে না। সে দরজা, আমি দেখলাম যে দরজা ধরছে, কিন্তু ভিড়ের মধ্যে তো অনেক লোকজন, তো ওই দরজাটা ধরে রাখছে সে, আর দরজার চিপার মধ্যে তার হাতটা পড়ে গেছে। এখন ওই দরজা তো ওই লোকের ভিড়ে দরজা আর খোলে না, আর ওরা তো ওকে ঠেলে বাইরে নিয়ে যাচ্ছে, হাতটা ভেঙেই গেছে। এই হলো সংক্ষেপে একটা ঘটনার কথা বললাম। রাস্তায় রাস্তায় মিছিল হচ্ছে। তো এটার মানে এখন কি বলবো, এটার কি বলার আছে, এটা এটা আমি তো সবসময় বলছি, আমি তো কয়টা যুদ্ধ বিমান ধ্বংস হইল, ওই কয়টা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কয়টা টর্পেডো দিয়া যুদ্ধ জাহাজ ধ্বংস করা হলো, এসব বিবরণ দিয়ে কোনো লাভ নাই। আমি শুধু বলছি তো, মরাল দিকটা, এথিক্যাল দিকটা, এটা লিগ্যাল দিকটা, অর্থনৈতিক দিকটা কথা চিন্তা করি। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আমাদের বাংলাদেশের তো হায় হায় পড়ে যাবে, তেল আসবে না, তেলের দাম ডাবল হয়ে যাবে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, গ্যাস আসবে না। আর ইরান এমনই এক কাজ করছে, এটা বোধহয় আমি ওই জায়গায় হলে আমিও করতাম,
যেগুলো যেগুলো দালাল আছে সবগুলোতে একেবারে মানে মারছে। আর ওই একটা আছে কানি, ওটা তো একটা ওই ওই যে গার্ড কর্পসের একটা উচ্চপদস্থ কর্মকর্তা, ওটাকে অ্যারেস্ট করছে এই ৩-৪ বার, যতবারই হামলা হয়েছে ও কিভাবে কিভাবে জানি হামলার আগ মুহূর্তেই ওই সমাবেশ থেকে চলে গেছে। তো বলতেছে যে সম্ভবত ওর সাথে ইরানের শত্রুদের সাথে যোগসাজশে ও হয়তো একটা এজেন্টের কাজ করতেছে, ডাবল এজেন্ট বা কিছু একটা, ওকে অ্যারেস্ট করা হয়েছে। আবার এরা, আমি বলছি তো আপনারা এই কোরআন শরীফে এখানে এই কোরআনের অনেক জায়গাতে এই এই জাতি সম্পর্কে বলা আছে, এদের প্রসঙ্গ আসবেই। কোরআনে বহু জায়গায় বলা আছে যে আমি এদেরকে, আল্লাহ তাআলা এদের প্রাচুর্য, বুদ্ধি, মেধা, চেহারা সব কিছু দিয়ে ধন্য করেছিল, কিন্তু এরা কখনো শুকরগুজারি করে নাই, কখনো সৎ পথে আসে নাই, কখনো আসলে আল্লাহকে ওইভাবে মেনে নেয় নাই, নবীকেই মেনে নেয় নাই। আমি বলছি তো এরা সমস্ত পৃথিবী চালায়। এই ডোনাল্ড ট্রাম্প এদের কাছে ধরা, ওখানে যারাই রাজনীতি করতে আসবে তারাই ওদের কাছে ধরা। ওরা ধনী, বুদ্ধিমান, আর এটা হলো ওদের স্কিল, দক্ষতা। ওরা এভাবে আটকায়া আটকাইয়া নিজেদের স্বার্থ উদ্ধার করে। তো সেই জন্যই ওরা এক একটা ম্যানুফ্যাকচার করে নিউজ। বলতেছে যে এর আগে একটা মহিলা অনেক তথ্য করছে, নিচে মুসলমান সেজে, মুসলমান না সে। আবার এখন বলতেছে খোমেনির দাঁতের ডাক্তার সেজে কে একজন আসছে, তার দাঁতের ভিতরে চিপ বসায় দিছে। হতে পারে কি হতে পারে না, তো সেটা আমি জানি না। তো ওদের দ্বারা এটা অসম্ভব কিছুই না। বা দৃষ্টি ডাইভার্ট করার জন্য করতে পারে। আবার তুরস্কে মিসাইল হামলা হচ্ছে, সৌদি আরবে আরামকোতে মিসাইল হামলা হচ্ছে, সেগুলো যে ওরা করে নাই, করে ওদেরকে উত্তেজিত করে যুদ্ধে আনার জন্য। ওরা তো এখন, ওদের তো অস্তিত্বের প্রশ্ন, ছোট্ট একটা দেশ, কেউ তো ওদের পক্ষে যায় না। তো যুদ্ধটা যদি সবাই মিলে করে তাহলে ওদের লাভ ও শক্তি আছে। তো এরা এইভাবেই খেলা যে কোন লেভেলে চলতেছে এটা বোঝা মুশকিল। তবে ইরানিরা তো দেশের জন্য মরবে, নিজের রাষ্ট্রের জন্য মরবে। ওরা তো আর, ওরা ওদের স্বার্থের জন্য মরবে, তেলের জন্য মরবে, যুদ্ধ করতে, সম্পদের জন্য। দেখার পালা কারা বেঁচে থাকে, কারা সফল হয়, কোন দিকে গতিবিধি যায় যুদ্ধের। সো ওই যে খোমেনির আত্মা যেতে হয় নাই ওখানে, এমনিতেই কোথা থেকে কোনো এক আত্মা এসে ওখানে প্রতিবাদ করছে ওই কংগ্রেসে ওয়াশিংটনে। ওকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।